হাই, আমরা পরের চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টিস। আজকে ক্লাসটা থাকবে যে কিভাবে পিরিয়ডিক টেবিলটা প্রয়োজন পড়েছে বা কিভাবে পিরিয়ডিক টেবিলটা সায়েন্টিস্টরা বানিয়েছে, সেই জায়গাটা আজকে আমরা পার্ট 1 থাকবে, এবং পার্ট 2তে আমরা পিরিয়ডিক টেবিল কিভাবে বানানো যায় সেটা আমরা শিখবো। আজকে আমরা শুধু বোঝার চেষ্টা করবো যে পিরিয়ডিক টেবিলটা কেন প্রয়োজন হয়েছে, আর পরের দিন আমরা পার্ট 2তে পিরিয়ডিক টেবিল কীভাবে আমরা বানাতে পারি, এলিমেন্টগুলো কীভাবে পরপর রাখা হয়েছে এই টেবিলটাতে, সেটা আমরা শিখবো। তাহলে আজকে আমরা পার্ট 1-এ প্রথমে বোঝার চেষ্টা করবো পিরিয়ডিক টেবিলটা কীভাবে বানানো হয়েছে বা কেন প্রয়োজন হয়েছে। শুরু করার আগে তোমাদের একটু জিনিস আমি বলতে চাইছি। এই দেখো, আচ্ছা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই যে তোমরা ভার্টিক্যাল কলাম বরাবর আমরা মলিকুলগুলোকে রেখেছি, এইটাকে বলা হয় গ্রুপ। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এটা হচ্ছে একটা গ্রুপ। কার্বন ফ্যামিলি, বোরন ফ্যামিলি, নাইট্রোজেন ফ্যামিলিতে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ রয়েছে, এবং অক্সিজেন ফ্যামিলিতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এবং ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে হ্যালোজেন ফ্যামিলিতে রয়েছে। আর নিষ্ক্রিয় গ্যাস যে নোবেল গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইগুলোকে বলা হয় রো। আর এইগুলোকে বলা হয় রো বা গ্রুপ বলা হয়। আর এই পিরিয়ড, এইটা হচ্ছে যে তোমরা ভালো করে দেখো যে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই যে কি বলবো, এটা এই যে লেফট থেকে রাইটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পিরিয়ড। শুধু এইটুকু জানো, তারপরে আমরা ধীরে ধীরে এগোচ্ছি যে কিভাবে এটা বিল্ড করা হয়েছে। প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের সোসাইটিতে প্রচণ্ড মানুষজন আছে, সোসাইটিতে মানুষজনকে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা রাখতে পারি একটা ক্যাটাগরি আমরা বানাতে পারি। সোসাইটির ক্ষেত্রে আমরা একটা ক্যাটাগরি বানাতে পারি, যে প্রথম হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে টিচার, তারপর ক্যাটাগরিটা হচ্ছে সায়েন্টিস্ট, তারপর একটা ক্যাটাগরি আমরা বানাতে পারি ডক্টর, তারপর আমরা বানাতে পারি ইঞ্জিনিয়ার, ফার্মার, অ্যাথলেট, এরপর সিঙ্গার, ডান্সার্স, তারা বিভিন্ন রকম ক্যাটাগরিতে রয়েছে। তো আমরা দেখলাম যে পুরো হোল একটা সোসাইটিকে, আমাদের পুরো মানুষজনকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাদের মধ্যে কিছুজন টিচার হবে, কিছুজন সায়েন্টিস্ট হবে, কিছুজন ডক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মার এবং অ্যাথলেটও হবে। এবার তোমরা জানো যে ধরো ইঞ্জিনিয়ারদের মধ্যে আমরা প্রত্যেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, আচ্ছা, ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করেছে, তারপর তাদের এক্সপিরিয়েন্স বাড়াতে সাথে তাদের লেভেল, কতগুলো লেভেল হয়। যেমন ধরো লেভেল এ, সেখানে আমাদের স্যালারি হচ্ছে শুরুতে 50K। তারপরে লেভেল বি, সেখানে হচ্ছে 70K। এরপর সিতে হয়তো 1.1 L, ডিতে হয়তো 12 পার মান্থ, এরকমভাবে প্রত্যেকের স্যালারি পায়। তাহলে আমরা কি বললাম, প্রথমে আমরা পুরো সোসাইটির লোকজনকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করলাম: টিচার, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মার। যেমন ডক্টরদের ক্ষেত্রে একটা লেভেল হবে এমবিবিএস স্টুডেন্ট, তারপরে থাকবে জুনিয়র ডক্টর, তারপর থাকবে স্পেশালিস্ট, তারপর থাকবে সিনিয়র সার্জন। তাহলে বুঝতে পারছো, ডক্টর, আমরা এটা অনেকজন মানুষ ডক্টর, কিন্তু তাদেরকে আমরা কতগুলো লেভেল ভাগ করলাম। এমবিবিএস স্টুডেন্ট, তারা কোনো পয়সা উপার্জন করে না। তার জুনিয়র ডক্টর, তারা কিছুটা স্যালারি পায়। তারপরে স্পেশালিস্ট, তারপর সিনিয়র, যত নিচে থেকে নামবো প্রত্যেকের এক্সপিরিয়েন্স, নলেজ এবং রেসপন্সিবিলিটি বাড়ছে, সাথে সাথে স্যালারিও বাড়ছে। এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পুরো সোসাইটিকে এই লেভেল, কতগুলো লেভেলে ভাগ করতে পারি। এই লেভেলগুলোকে বলা হবে পিরিয়ড। মানে সেম স্যালারি বা সেম নলেজ
সেম এক্সপিরিয়েন্সের মানুষজনকে আমরা একটা পুরো পিরিয়ড লেফট থেকে রাইটে রাখবো, এটা বলে পিরিয়ড। আর এই যে আমরা হরাইজন্টাল ভাগে ভাগ করলাম, এগুলোকে বলবো গ্রুপ। কারণ প্রত্যেকের প্রফেশন এক, প্রত্যেক ইঞ্জিনিয়াররা একই গ্রুপে আছে, প্রত্যেক ফার্মাররা একই গ্রুপে আছে, প্রত্যেক অ্যাথলিটরা একই গ্রুপে আছে, সায়েন্টিস্টরা টিচাররা প্রত্যেকে একটা গ্রুপে আছে, কারণ প্রত্যেকের প্রফেশন এক। প্রফেশন ওয়াইজ সবাইকে আমরা ভার্টিক্যাল বরাবর বা রো বরাবর রাখছি, এটাকে আমরা বলে যাচ্ছে গ্রুপ। আর আমরা লেফট থেকে রাইটে তাদের স্যালারি বেসিসে বা এক্সপিরিয়েন্স, নিচের দিকে যত নামবো, ধরো নিচের দিকে নামার সাথে সাথে এক্সপিরিয়েন্স বাড়ছে বা স্যালারি বা নলেজ, নিচে যত নামবো এক্সপিরিয়েন্স স্যালারি নলেজ বাড়ছে। তো আমরা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা কতগুলো লেভেল বানালাম, লেভেল এ বি সি, এগুলোকে বলা হবে পিরিয়ড। এগুলোকে বলা হবে পিরিয়ড, আর এইগুলোকে বলা হবে গ্রুপ। এগুলো গ্রুপ আর এগুলো হচ্ছে পিরিয়ড। তো প্রথমে আমরা কি দেখলাম, ভাবে বোঝার চেষ্টা করো যে আমি পুরো একটা সোসাইটিকে ভাগ করলাম, কতগুলো সেম প্রফেশনালের মানুষজনকে একই গ্রুপে রাখলাম, বা একই গ্রুপ বলতে পারি, তো ফ্যামিলি বলতে পারবো, একই গ্রুপে আছে, এবং তাদেরকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, এবং প্রত্যেকটা গ্রুপের যে লোক সংখ্যা, যে টিচার, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, ফার্মার, অ্যাথলেটিক, তাদের ধরো ইনিশিয়াল স্যালারি হচ্ছে 30,000। তো 30,000-এর যে গ্রুপ, সরি, একটা যে আমরা কলম করলাম, কলম নয়, একটা যে রো করলাম, এটাকে রো বলা হয়, এটাকে কলম, ভার্টিক্যালটাকে বলা হয় কলম, আর হরাইজন্টাল বলা হয় রো। এই যে আমি রো করলাম 30,000, ধরো 30,000 স্টার্টিং স্যালারি 30K, এক্সপেন্সে তোমরা মাপতে পারবে না, তো ধরো স্যালারিতে বলছি 30K, 50K, 70K, 1.1L। তো এই যে আমরা স্যালারি ভিত্তিতে বা এক্সপিরিয়েন্স নলেজের ভিত্তিতে আমি তাদেরকে একটা রোতে রাখছি, এটাকে বলা হচ্ছে পিরিয়ড। তাহলে প্রথমে আমরা কি শিখলাম, পিরিয়ড এবং গ্রুপ। পিরিয়ড অ্যান্ড গ্রুপস, এগুলো কেন প্রয়োজন? এগুলো প্রয়োজন কারণ ক্লাসিফাই অ্যান্ড আইডেন্টিফাই, মানুষজনকে বলতে পারো চিহ্নিত করার জন্য, যে একটা মানুষকে কিভাবে আমি সহজে চিহ্নিত করতে পারবো। যে আমি বলবো, ধরো আমি হচ্ছে এই টিচারের যে গ্রুপটা, এটাকে গ্রুপ এ দিয়ে দিলাম, সরি এবিসি হয়ে গেছে, 1 2 3 4 5 6। ধরো আমি বলবো, আমি যখন যদি আমাকে বলা হয় আর লেভেল এবিসি, তো লেভেল সির ফোর্থ গ্রুপের ডক্টর বা ইঞ্জিনিয়ার কে, লেভেল সি এবং ফোর্থ গ্রুপ, তাহলে এইখানে যারা থাকবে তাদের তারা হবে ওই ওই ইঞ্জিনিয়ার। আমি যদি কোনো স্পেসিফিক, ধরো 100 জন ইঞ্জিনিয়ার আছে, তার মধ্যে লেভেল এতে আছে 10 জন, লেভেল বিতে আছে 30 জন, লেভেল সিতে আছে 40 জন, এবং লেভেল ডিতে আছে 20 জন। তাহলে আমি এই যে 30 জন লেভেল বিতে আছে, তাদেরকে কিভাবে আমি আইডেন্টিফাই সহজে করতে পারবো না, এদের লেভেল হচ্ছে বি এবং এদের গ্রুপ হচ্ছে 4। তার মানে তার থেকে আমি কি দেবো, যে আমি কয়েকটা সংখ্যা বলবো, যে গ্রুপ হচ্ছে ফোর্থ গ্রুপ এবং লেভেল বি। তাহলে এই গ্রুপ আর পিরিয়ডের সংখ্যা থেকে আমি বুঝতে পারবো, যে সহজে আমি চিন্তা করবো যে এই যে লোকগুলো আছে এখানে, এরা হচ্ছে সবাই ইঞ্জিনিয়ার এবং এদের স্যালারি হচ্ছে 30K। তাহলে গ্রুপ আর পিরিয়ড নাম্বার দুটো যদি দেওয়া হয়, কিছু মানুষজনকে যদি তাদের গ্রুপ আর পিরিয়ড নাম্বার যদি বলে দেওয়া হয়, তাহলে তাদের তারা কি করে, তাদের যে আম, তারা কি কাজ করে বা তারা কারা, সেইটা আমরা ইজিলি বুঝতে পারবো। কারণ 4B দেখে আমরা বুঝতে পারবো, আচ্ছা, এটা যে গ্রুপ 4-এ, তার মানে এরা ইঞ্জিনিয়ার এবং বি লেভেলের, মানে এদের স্টার্টিং স্যালারি হচ্ছে 30K। এইটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমি একটা সোসাইটির সমস্ত মানুষকে কতগুলো গ্রুপে ভাগ করে দিলাম এবং কতগুলো পিরিয়ডে ভাগ করে দিলাম, এবং সেই গ্রুপ আর পিরিয়ডকে আমি 1 2 3 4 5 6 করে দিলাম, এবং পিরিয়ডগুলোকে এ বি সি ডি করলাম। এবারে আমি কিছু মানুষ, ধরো একটা দল, মানে একটা ভিড় আছে, সেই ভিড়ের মধ্যে প্রত্যেককে তার আইডেন্টিটি দেওয়া হয়ে গেছে, প্রত্যেকের গায়ে লেখা আছে 4B, 5C, অথবা 6A, অথবা তুমি 1A, 1B, বিভিন্ন রকম ভাবে লেখা আছে। তাহলে আমি এই হঠাৎ করে একটা লোকের সাথে আমার দেখা হলো, তার কাছে লেখা আছে 4B। তাহলে 4B থেকে আমি কি ধারণা করতে পারবো, না আমাকে এই পিরিয়ডটা, এই টেবিলটা মনে করতে হবে, টেবিল থেকে আমি তখন হয়তো
সামনে একটা বড় টেবিল লাগানো আছে, সেই ভিড়ের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে। তখন ওই 4B জার্সি দেখে আমি বুঝে ফেলবো, আচ্ছা ইনি ইঞ্জিনিয়ার, ইনি 30,000 লেভেলে কাজ করেন। তাহলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে কি বলবো, আচ্ছা দাদা আমার এই কাজটা করতে হবে, আমি তো আমার একটা ইঞ্জিনিয়ার চাই, আর আপনার লেভেল তো আপনার পেমেন্ট তো এরকমই, তাহলে আমি আপনাকে বাই করতে চাই বা হায়ার করতে চাই। তাহলে সেখানে কিন্তু আমি সহজে ওই ক্যান্ডিডেটটাকে আমি বুঝে নিতে পারবো। তো একই রকমভাবে কেমিস্ট্রিতে যে এলিমেন্ট আছে 118 থেকে 20, এখন কারেন্ট কতগুলো এলিমেন্ট আছে তোমরা দেখে নেবে। তো 118 ধরে যদি ধরি, আমরা 118 যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোকে আমাকে এমনভাবে সাজাতে হবে যেন আমি বুঝতে পারি ওই এলিমেন্টের এরকম, যার ওই এলিমেন্টের উপরে এরকম কয়েকটা লেখা থাকবে যে গ্রুপ নাম্বার এবং পিরিয়ড নাম্বার। তাহলে সেই গ্রুপ নাম্বার এবং পিরিয়ড নাম্বার থেকে আমি তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিস, তার কেমিস্ট্রি কি হবে সেটা আমি কিন্তু ওই দুটো নাম্বার, গ্রুপ এবং পিরিয়ড নাম্বার থেকে কিন্তু আমি আইডিয়া করতে পারবো। তো তার জন্য পিরিয়ডিক টেবিলটা বানানো হয়েছে। তাহলে যেটা আমরা বোঝানোর ছিল যে পিরিয়ড কি, গ্রুপ কি, এটা হয়ে গেছে প্রথম কথা। তারপরে যেটা বোঝালাম যে পিরিয়ড এবং গ্রুপ এটার প্রয়োজন কেন, কারণ ওই প্রশ্নটা মনে করে 4B মানে কি বোঝাচ্ছে, একটা দল, একটা ভিড়ের মধ্যে একটা মানুষের গায়ে জার্সিতে লেখা আছে 4B, তাহলে আমি সেখান থেকে টেবিলে গিয়ে দেখে নেবো, আচ্ছা ইনি ইঞ্জিনিয়ার, ইনার বেসিক পেমেন্ট হচ্ছে 30K। তখন আমি কিন্তু ফার্দার আমার হয়তো একটা ইঞ্জিনিয়ার রিকোয়ার হায়ার করতে চাই, আমার কোম্পানি হয়তো একটা ইঞ্জিনিয়ার হায়ার করতে চাই, তাহলে কিন্তু আমি তখন বুঝতে পারছি, আচ্ছা ওনার বেসিক পে 30K, তো আমার আমি এই অ্যামাউন্টের স্যালারি ওকে দিতে পারবো, তাহলে ওকে আমি হায়ার করতে পারবো। এবারে চলো আমরা কেমিস্ট্রিতে পড়ি। তো কেমিস্ট্রিতে আমরা গ্রুপ কাদের করব, গ্রুপ তাদের করব যেসব এলিমেন্টসের ইন দ্য সেম গ্রুপ হ্যাভ সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ। তো ভালো করে আমাদের এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো। যাদের সেম প্রপার্টিস থাকবে, যেসব এলিমেন্টগুলোকে, তাদেরকে আমি সেম গ্রুপে করবো। যেমন আমি সমস্ত টিচারকে একটা গ্রুপে রেখেছিলাম, কারণ তাদের প্রফেশন সবার 100 পড়াবে। কেউ ক্লাস 5-এ পড়াবে, কেউ ক্লাস 10-এ পড়াবে, কেউ 12-এ, কেউ কলেজে পড়াবে। হ্যাভ সেম কেমিক্যাল প্রপার্টিস। যেমন আমি ডক্টরদের আমি এমবিবিএস স্টুডেন্ট করেছিলাম, জুনিয়র ডক্টর করেছিলাম, স্পেশালিস্ট করেছিলাম, সিনিয়র সার্জন করেছিলাম। সবারই কাজ ডাক্তারি, মানে কাটা ছোড়া ব্যাপার। কেউ হাতে কেটে গেলে, সেখানে ঘা হয়ে গেলে সেখানে হয়তো সে মলম পট্টি করে দিচ্ছে, কেউ হয়তো ব্রেন অপারেশন করছে, বুঝতেই পারছো ব্যাপারটা। কিন্তু সবার কাজ হচ্ছে ডাক্তারি করা। তো যে সমস্ত মানুষজনদের প্রফেশন এক হবে, তাদেরকে আমি একই গ্রুপে রেখেছিলাম। তো যে সমস্ত এলিমেন্টের কেমিক্যাল প্রপার্টিজ এক হবে, তাদেরকে আমি একই গ্রুপে রাখবো। আর কেমিক্যাল প্রপার্টিজ কিভাবে ডিফাইন হয়, যদি তাদের সেম ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন থাকে, যদি সেম ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন থাকে, তাহলে কিন্তু তারা সেম কেমিক্যাল প্রপার্টিজ দেখাবে। তাহলে বুঝতে পারলে, প্রথমে আমি বললাম যে সেম কেমিক্যাল প্রপার্টিজ দেখালে তাদেরকে এক গ্রুপে করে দেবো সেই এলিমেন্টগুলোকে। তারপরে বললাম সেম ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন থাকবে, তাহলে আমি বলতে পারি যাদের সেম ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন থাকবে তারাই সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ দেখাবে, এবং তাদেরকে আমি এক গ্রুপে করবো। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। প্রথমে ফ্লুরিন 9, ক্লোরিন হচ্ছে 7, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমি, চলো এদের ইলেকট্রন কনফিগারেশন দেখি। 9 1s2। আমরা আগের চ্যাপ্টারতে অ্যাটমিক স্ট্রাকচারে এইটা বারবার বলেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন তোমাকে জানতে হবে। তো আগে আর পরের ক্লাসে আমরা রিভিশন করবো যে অ্যাটমিক স্ট্রাকচারে কী কী শিখেছি, যেটা কেন শেখা প্রয়োজন ছিল, সেখান থেকে আমরা কিন্তু টেবিলটা বানাবো। 2s2 আর বাকি 2p-তে 5টা ইলেকট্রন থাকবে। এটা আমরা পরের ক্লাসে আরেকবার রিভিশন করে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এর আউটার মোস্ট সেলের সেম ভ্যালেন্স ইলেকট্রন বলতে সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। তার সেম ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন দেখো। তাহলে কি ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, এর যদি n=2 হয়, তাহলে ns2 np5 এই ইলেকট্রন কনফিগারেশন দেখা যাচ্ছে। এবার দেখো সি ইলেকট্রন কনফিগারেশনটা করে দেখা যাক। 17টা 1s2 2s2 2p6 3s2 cp 6 4 10 2 12 তাহলে 5। তাহলে এর n=2 যদি 3 হয়, তাহলে কি হবে ns2 আর np5।
এই তাহলে আউটার মোস্ট ইলেকট্রন সেলের কনফিগারেশন কি হবে? NH2 NP5, এন করে দাও, দেখে NP5। তাহলে দুজনেরই দেখতে পেলাম যে আউটার যে অরবিটাল, যে ভ্যালেন্স ইলেকট্রন, যাদের আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলছি, ভ্যালেন্স ইলেকট্রন কথা বলা হচ্ছে আউটার সেলের যে ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলবো। তো দুজনের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে ভ্যালেন্স অরবিটাল, ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো, তাদের ইলেকট্রন কনফিগারেশন সেম একই রকম ভাবে। ব্রোমিন এবং আয়োডিন, ব্রোমিনের ক্ষেত্রে হবে 4s2 এবং 4p5, এবং আয়োডিনের ক্ষেত্রে হবে 5s2 5p5। তো এদের প্রত্যেকে ইলেকট্রন কনফিগারেশন, ভ্যালেন্স ইলেকট্রনের যে কনফিগারেশন সেটা সেম। তার জন্য এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি সেম গ্রুপ। আর এই গ্রুপটাকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে গ্রুপ, এই গ্রুপটাকে আমরা বলবো হ্যালোজেন গ্রুপ। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা শিখলাম গ্রুপস, পিরিয়ড কি, তারপর আমরা কেমিস্ট্রিতে দেখলাম গ্রুপ কিভাবে বানাবো। যদি প্রত্যেকটা এলিমেন্টের আউটার, মানে আউটার নয়, ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন, ভ্যালেন্স ইলেকট্রন বলতে সব থেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন, সেই ভ্যালেন্স ইলেকট্রনের কনফিগারেশন যদি সিমিলার হয়, তাহলে তারা সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ দেখাবে এবং তাদেরকে আমরা একই গ্রুপে রাখবো। এবারে প্রশ্ন হচ্ছে, এই এই যে হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেনের আগের গ্রুপটা হচ্ছে, হ্যালোজেনের আগের গ্রুপ হচ্ছে অক্সিজেন, ধরো আমি এবারে উল্টো পাল্টা ভাবে লিখছি, সেলেনিয়াম, সালফার, টেলুরিয়াম, প্লুরিয়াম, এই গ্রুপটাকে আমরা বলবো চ্যালকোজেন, চ্যালকোজেন, রাইট। আর নাইট্রোজেন, আর্সেনিক, ফসফরাস, অ্যান্টিমনি, বিসমাথ, এই গ্রুপটাকে বলা হবে নিক্টোজেন গ্রুপ। এবার দেখো এদের গ্রুপ, এদেরকে আমরা একই গ্রুপে কেন করেছি, তার কারণ হচ্ছে এদের ভ্যালেন্স ইলেকট্রন, ইলেকট্রন কনফিগারেশন সেম। তার জন্য এরা একই গ্রুপ। শুধু আমরা হ্যালোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কনফিগারেশন দেখিয়েছি, বাকিগুলো আমরা পরের দিন দেখাবো। তো এই যে আমরা প্রত্যেকে একটা করে গ্রুপ দিয়ে দিলাম, এই গ্রুপ এলিমেন্টগুলো একটা গ্রুপে থাকবে, এটা আরেকটা গ্রুপে, তার আগে কার্বন ফ্যামিলি থাকবে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, জার্মেনিয়াম, টিন, ওকে, টিন এবং লেড, এটা যে একটা গ্রুপে থাকবে, জার্মেনিয়াম জি হয়, এটা হচ্ছে কার্বন ফ্যামিলি। আর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম যেগুলো আছে, তো এটা হচ্ছে আরেকটা গ্রুপ। এই এলিমেন্টগুলো, প্রত্যেকটা এলিমেন্ট আমরা কয়টা এলিমেন্ট একটা করে গ্রুপ বানিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গ্রুপে কে কোন লেভেলে থাকবে সেটা আমাকে জানতে হবে। তাহলে এরপরে আমাকে জানতে হবে পিরিয়ড। তাহলে পিরিয়ডস কিভাবে আমরা সাজাবো, যে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বাড়লে সেটা পরের পিরিয়ডে হবে, এবং অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে যখন নিউ সেল অ্যাডিশন হবে, নিউ সেল অ্যাডিশন হলেই সেটা কিন্তু পরের পিরিয়ড হয়ে যাবে। তো যত সেল যোগ হবে তত কিন্তু সেটা পরের পিরিয়ডে চলে যাবে। তো পিরিয়ডস গুলো আমরা কিভাবে সাজাবো, আমরা লেভেলগুলো সাজানোর সময় পিরিয়ডস ওয়ানটাকে আমরা বলতে পারি লেভেল। এই লেভেলস গুলোকে আমরা কিভাবে সাজাবো, না অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে পিরিয়ড তারা নিজের পিরিয়ডের নামে থাকবে, এবং অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে সেই ইলেকট্রন সংখ্যা বাড়বে। অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি, ইলেকট্রন বাড়বে, আর সেই ইলেকট্রন গুলোকে রাখার জন্য নতুন সেলের প্রয়োজন হবে। তো সেল বাড়ার সাথে সাথে, সেল অ্যাডিশন হওয়ার সাথে সাথে পিরিয়ড বাড়বে। তাহলে আমরা সেটা চলো বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা ফ্লুরিনের এক্সাম্পলটাই দেখবো। ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়েছে, 9, 1s2, 2s2, 2p5। এরপর হচ্ছে ফ্লুরিনের পরে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 70। দেখো 1s2, এটা হচ্ছে পিরিয়ড, এটা পিরিয়ডিক। আচ্ছা, আউটার অরবিটালের যে ম্যাক্সিমাম, মানে আউটার অরবিটালের যে ভ্যালেন্স সেলগুলো থাকবে, তার যা কোয়ান্টাম নাম্বার হবে, সেই n = 2 হলে এটাকে পিরিয়ড 2 বলা হবে। এখানে সেকেন্ড পিরিয়ড বলা, এটাকে সেকেন্ড পিরিয়ড বলা হবে।
তাহলে এখানে দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়, এন এর ভ্যালু কত দাঁড়ায় সেখানে আমরা এন এর ভ্যালু কত বলতে যে ভ্যালেন্স ইলেকট্রনের যে এন এর ভ্যালু সেটা আমাদেরকে বুঝতে হবে 1:2 2:2 2p6, তাহলে 10টা ইলেকট্রন হচ্ছে, বাকি 7টা ইলেকট্রন রাখতে হবে, 3:2 3p5, 17টা ইলেকট্রন হয়ে গেছে, 10 সাড়ে 17। তো এখানে এন এর ভ্যালু কত হচ্ছে 3। তাহলে n ইকুয়ালস টু 1 হলে সেটা হবে ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, এটা হবে থার্ড পিরিয়ড। একই রকম ভাবে ব্রোমিনের ক্ষেত্রে এটা শেষ হবে 4:2 4p5, আর আয়োডিনের ক্ষেত্রে হবে 5:2 5p5। তাহলে এটা হবে ফোর্থ পিরিয়ড, এটা হবে n ইকুয়াল টু ফিফথ পিরিয়ড। তাহলে দেখো প্রথমে আমরা গ্রুপে ভাগ করলাম কোন বেসিসে, না ভ্যালেন্স ইলেকট্রনের ইলেকট্রন কনফিগারেশনটা সিমিলার হলে তাদেরকে আমরা একটা গ্রুপে করে দেবো। তারপর আমরা পিরিয়ড লেভেলগুলো কিভাবে সাজালাম, না যখনই নতুন সেল বলতে এখানে দেখো n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3 যখনই আমরা n ইকুয়ালস টু n এর ভ্যালু বাড়াচ্ছি তখন কি করছি, আমরা একটা নতুন করে সেল এডিশন করছি। তো নতুন যখন সেল এডিশন হবে তখন কিন্তু আমরা কি করতে পারবো, আমরা সেটাকে একটা নতুন সেল বাড়াতে সাথে আমরা সেটাকে একটা নতুন পিরিয়ড, মানে ওই পিরিয়ড থেকে পরের পিরিয়ড নামিয়ে দেবো। এবার কেন ওই পিরিয়ড থেকে না রেখে পরের পিরিয়ড নামাচ্ছি সেটা আমরা পরের দিন বলবো। তো আজকে আমরা যেটা শিখলাম যে পিরিয়ডিক টেবিলটা কেন প্রয়োজন হয়েছে, কারণ হচ্ছে আমরা যেমন দেখলাম সোসাইটিতে বিভিন্ন সংখ্যক মানুষজনকে বোঝার জন্য আমাদের চিহ্নিতকরণ করার জন্য ওই টেবিল একটা গ্রুপ ওয়াইজ একটা পিরিয়ড ওয়াইজ যদি রাখি মানুষজনকে, সেটা যেমন সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো ওই মানুষটার স্যালারি বা ওই মানুষটার কি যেন প্রফেশন, সেরকম এলিমেন্টগুলোকে যদি আমরা একটা টেবিলের মধ্যে রাখি তাহলে কিন্তু সেখান থেকে আমরা ওই এলিমেন্টটার ব্যাপারে আমরা জানতে পারবো যে ওর গ্রুপ কি এবং পিরিয়ড কি। এবং তোমরা লাস্টে গিয়ে দেখতে পেলে যে আমি ফ্লোরিন আর ক্লোরিনের শুধু ভ্যালেন্স অরবিটালে ইলেকট্রন কনফিগারেশন মনে রেখেছি, কিন্তু আমি ব্রোমিন এবং আয়োডিনের আমি দেখো আমি অ্যাটমিক নাম্বারই জানি না, কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা হবে না কেমিস্ট্রি বুঝতে, কারণ আমাদের শুধু ভ্যালেন্স অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশন চাই, ভ্যালেন্স সেলের ইলেকট্রনিক কনফিগারেশন চাই, এবং সেটা কিন্তু আমরা এই পিরিয়ডিক টেবিলের মাধ্যমে বুঝতে পারবো। তো এর পরের দিন আমরা তোমাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে কিভাবে পিরিয়ডিক টেবিলে বানানো হয়েছে। আমরা শুধু ইলেকট্রনিক কনফিগারেশন করবো এবং প্রত্যেকটা এলিমেন্টকে একটা পার্টিকুলার গ্রুপ এবং পিরিয়ডে রেখে তোমাদেরকে দেখাবো যে পিরিয়ডিক টেবিলটা কিভাবে বানানো হয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।